তারপর কি অবস্থা? ডেস্টিনি ফারুকের আপনাকে শরীর স্বাস্থ্য ভালো তো? ভালো আছেন তো? আমগো যে স্টেটমেন্ট চলতেছে দেখতেছেন তো? তারপরে মানুষে যে টাকা টুকা ইনকাম করতেছে দেখছেন তো? তা আপনাকে কি অবস্থা? হ্যাঁ, ভালো? ফ্ল্যাট ফ্ল্যাট বেচতেছেন তো? সেটা চুটে লাইট লাগাইতেছেন তো? সমস্যা নাই, সমস্যা নাই, চালাই যান, চালাই যান। আপনারা টাকা দেন, টাকা দিতে থাকেন, আর আমরা ডেস্টিনিতে কাজ করে ইনকাম করতে থাকি। ওকে ভাই, টাটা। যাই হোক, কাকার দালালদেরকে একটু লাড়া দিয়ে নিলাম, মানে এটা হইলো একটা ফিলিংস আর কি, এটা হলো একটা মোটিভেশন আর কি। আমগো মূল আলোচনায় জায়গা অনেক দিন হইল তাফসির টাফসির করি না, আজকে একটু তাফসির করুন কি কন? তো বনি ইসরায়েলের একটা ঘটনা নিয়ে আজকে একটু আলোচনা করবো। ব্যবসায়িক আলোচনা তো অবশ্যই আছে, তো বনি ইসরায়েলের আলোচনা একটু করে লই। বনি ইসরায়েলের আলোচনা করবো এই জন্য যে আমগো ডেস্টিনির মধ্যে ইদানিং কিছু বনি ইসরায়েল দেখতেছি। না না না, কাকার দলের মধ্যে না, কাকার দল তো আগে থেকেই বনি ইসরায়েল, বনি ইসরায়েল না, কাকার দলেরই তো হলো ফেরাউন। তো তো আমগো এখানে কিছু বনি ইসরায়েল দেখতেছি। বনি ইসরায়েল কিরকম, ওই যে বনি ইসরায়েলের একটা ঘটনা কই, এরপরে উদাহরণটা দিই মনে। ঘটনাটা হইলো, আপনারা যদি সূরা বাকারা পড়েন, সূরা বাকারার যে 67 নম্বর আয়াতটা আছে, এর শুরুর আয়াতটা এরকম, ওই যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালা ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। দেখছেন আমি তাফসিরও পারি। আচ্ছা, যাই হোক, তো ওই আয়াতের বিষয়টা, ওই আয়াতের শানে নজুলটা বিস্তারিত হালকা একটু আপনাদের প্রথমে ধারণা দিই, এরপরে ব্যবসায়িক আলোচনা যাবো। আলোচনা ধারণা দিতে চাই এই জন্য যে ওই যে আমগো যারা আমরা বনি ইসরায়েল আছি, আমগো লেগে আর কি। তো বনি ইসরায়েলের এই আয়াতের শানে নজুল হইল, ওই বনি ইসরায়েলের ওই সময়ে মানে একটা লোকরে হত্যা করা হয়েছে আর কি। তো এখন কে হত্যা করছে এটা তো কেউ জানে না। রাইতের বেলা কে আয়া কারে হত্যা করছে এটা কেউ জানে না, সকালবেলা লাশ পাইছে। তো এখন সবাই মিল্লা গেছে মুসার কাছে, নবী মুসার কাছে, যা কয়, মুসা, এই যে এই লোকরে কে হত্যা করছে তুমি আমগরে এবার কও, কারণ তুমি তো দাবি করো তুমি আল্লাহর নবী। তো যেহেতু তুমি আল্লাহর নবী, তাহলে তো তুমি জানো কে হত্যা করছে, এবার এসে আমগরে কও কে এই লোকরে হত্যা করছে। তো এখন নবী মুসার কাছে এই দাবি যাওয়ার পরে উনি এবার বললেন ঠিক আছে, বনি ইসরাইলের উদ্দেশ্যে বললেন ঠিক আছে তোমরা বসো, আমি জানাইতেছি। তো যথারীতি উনি ওই যে তুর পাহাড়ে গেলেন, ওইখানে যে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, এই এই ঘটনা, আমার এই কওমের এক লোক রে হত্যা করছে, এখন কে হত্যা করছে এটার উত্তর আমারে দিতে হইব। যদি না দিতে পারি তাহলে কিন্তু সবাই কইব আমি তোমার নবী কেমনে, সবাই তখন আমারে সন্দেহ করব। অতএব আমি যে তোমার নবী এটা প্রমাণ করার লেগে হইলো ঘটনাটা তুমি আমারে কও কে খুন করছে। তো এবার আল্লাহ কইলেন যে তোমার জাতিরে যে বলো একটা গরু জবাই দিতে, দিয়া ওইটার একটা টুকরা নিয়া ওই মৃতদেহের গায়ে লাগাইলে হে জিতা হয়ে কইব হে কারে কে হেরে মারছে। তো যথারীতি নবী আসলেন, মুসা নবী। এবার মুসা নবী আইসা এবার বলতেছেন, তার জাতিরে বলতেছেন যে হ্যাঁ শোনো, তোমরা একটা গরু জব করো। গরু জব কইরা এই গরুর একটা টুকরা, একটা মাংসের টুকরা ওই লাশের গায়ে লাগাও, সে জিতা হইয়া কইয়া দিব কে তারে খুন করছে। তো এরপরে এই বনি ইসরায়েলের হেরা আবার কি হইলো, কলা তাত্তাখিজুনা হুজুয়া, মানে এরা কইতেছে মুসা তুমি কি আমগুলোকে তামসা করতেছো। তো মুসা বললেন কলা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। উনি বললেন যে আমি তোমাদের মতো মূর্খের দলের অধীন, মূর্খ দলের অংশীদার হইতে চাই না, আল্লাহ আমাকে এটা থেকে হেফাজত করুক। বিষয়টা এরকম। তো তারপরেও তারা এবার প্রশ্ন করলো আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ তো কইছে একটা গরু জবাই দিতে, তো গরুটা কি কালারের হবে? দেখেন কেমন পেঁচাইল্লা। তো এবার নবী আবার যে আল্লাহরে জিগাইলেন। এবার আল্লাহ কইলেন যে গরুটা হবে হলুদ কালারের। তো হলুদ কালারের গরু কি ভাই পাওয়া যায়? কঠিন কালার না? মানে আপনি আল্লাহর লগে যত পেঁচাইবেন, আল্লাহ আপনার লগে তত পেঁচাইব, হিসাব বরাবর। আপনি যেমনি আল্লাহরে চাইবেন আপনি এমনি আল্লাহরে পাইবেন। এই আয়াতের একটা মানে সারমর্ম কিন্তু এটাও। যাই হোক, নবী এবার আসলেন, আয়সা বনি ইসরায়েলের বলতেছেন যে ওকে, তোমরা তাইলে হলুদ রঙের একটা গরু খুঁজো। তো এবার তারা বললো আচ্ছা ঠিক আছে, হলুদ রঙের গরু বুঝলাম, এটার ক্রাইটেরিয়াটা কি হবে?
বয়স কিরকম হবে, এই যে দেখেন লাগাইতেছে প্যাঁচ। নবী আবার গেলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পরে আল্লাহ আবার কইলেন যে হ্যাঁ, গরুটা হইতে হবে এমন গরু যেটা এখনো পর্যন্ত হাল চাষ করে নাই এবং বছর 2-3 মতো বয়স হবে, কিন্তু যেটা এখনো পর্যন্ত মাঠে হাল চাষ করানো হয় নাই। তাহলে আপনারা দেখেন, 2-3 বছর বয়সের গরু মাঠে হাল চাষ করানো হয় না, এরকম কি থাকে? থাকে না। তার মানে খুব রেয়ার একটা। তো এরপরে তারা আবার নবী তাদের কাছে আসার পরে মুসা নবীরা আবার জিজ্ঞেস করলো যে গরুর দাঁত থাকবে কয়টা। এবার আবার জিজ্ঞেস করলো শিং হবে কি হবে না, মানে অনেক প্রশ্ন করে অনেক কিছু করলো। আর যতবার আল্লাহর কাছে গেছে ততবারে আল্লাহ নতুন নতুন কন্ডিশন দিয়ে দিয়েছেন। এরপরে এমন কঠিন এক গরু মানে এদেরকে দেওয়া হইলো শর্ত হিসেবে। এখন এরা খুঁজে পায় না, কালার মিললে ওই শর্ত মিলে না, শর্ত মিললে ওইটা মিলে না, ওইটা মিললে ওইটা মিলে না। যাই হোক, অবশেষে অনেক কষ্ট মষ্ট কইরা এরা গরু একটা মিলাইছে। তো গরু মিলাইয়া ওই গরুর জবাই করে এক টুকরা মাংস ওই লাশের গায়ে লাগাইছে। ওই লাশ জিতা হইয়া কইয়া দিছে যে হেরে কে মারছে। তো এই হলো ওই বাকারার 67 নম্বর আয়াতের ঘটনাটা। তো এটা কইলাম আপনি করে এই জন্য যে এই যে আমগো নিজের মধ্যে মানে কাকার দল তো এটা তো ফেরাউনের দল। তা আমগো দলে যারা আছে এগোর ভিতরে কিছু ফেরাউনে কিছু বনি ইসরাইল আছে। এই বনি ইসরাইলের ক্যাটাগরি এই জিনিসটা এই কারণে আপনাদের একটু শেয়ার করলাম। তো এরপরে কোরআনে আল্লাহ বলতেছেন যে আসলে এরা যদি এত না পেঁচাইতো, আমি কইছি একটা গরু জবাই কইরা এক টুকরা লাগাই দিতে, ওরা এত না পেঁচাইয়া যে কোনো একটা গরু জবাই কইরা এক টুকরা মাংস গরুর ওই লাশের গায়ে লাগাই দিলেই কিন্তু জবাব দিয়ে দিত লাশ ওই জিতা হইয়া যে কে তারে খুন করছে। এত কষ্ট করা লাগতো না, যে কোনো একটা গরু জবাই দিলেই হইতো। এরা এসে পেঁচাইছে, এই আরো লাগছে প্যাঁচ। তো আমগো এই ব্যবসায়িক কার্যক্রমের সাথে আমরা যারা সম্পৃক্ত এবং আমরা যারা সিরিয়াসলি আলিস সেন্টার কেন্দ্রিক কাজ করতেছি, ব্যবসায়িক কার্যক্রম মানে ডেস্টিনির পক্ষের যারা আর কি, আমরা যারা কাজ করতেছি, আমগোর মধ্যে কিছু বনি ইসরায়েল আছে, বনি ইসরায়েল ভাই। তো বনি ইসরায়েল ভাই গো, যেমন ধরেন কি অবস্থা দেখেন, বিকাশের একটা সার্ভিস মোবাইল ব্যাংকিং, উপায় এটাও তো একটা সার্ভিস মোবাইল ব্যাংকিং। অনেকের প্রশ্ন হইল, অনেকেই কইছেন যে ভাই উপায় কেন হইল, বিকাশ কেন হইল না? ওই যে বনি ইসরায়েলের মতো কোয়েশ্চন আর কি। মানে টাকা পেমেন্টের ক্ষেত্রে ডিসবার্সমেন্টের ক্ষেত্রে এখন উপায়ের সহযোগিতাটা প্রতিষ্ঠান নিতেছে। তো সমস্যা কি ভাই, আমরা উপায়ের সহযোগিতাটাই নেই না, অসুবিধা কি? মানে বিকাশ কেন হইলো না? বিকাশ হইলে ভালো হইতো, ঠিক আছে ফাইন। তাহলে এটা তো ভাই বনি ইসরায়েলের ওই কোয়েশ্চেনগুলোর মতো হয়ে গেল না? আরেকটা কোয়েশ্চেন আছে অনেকের যে স্টেটমেন্ট তো জেনারেট হইতেছে, এখন আসলে ওই যে ডিসকাউন্ট পয়েন্টের টাকা কেনাকাটা করতেছি, এই যে এই কেনাকাটা যে আমরা করতেছি, এই টাকাটা আসলে এই মানে কিভাবে বিকাশে অ্যাড হয় এটা তো বুঝতেছি না। আবার অনেকের কোয়েশ্চন থাকে যে ওই পয়েন্টটা তো আমার ইয়াতে হিট করতেছে না। আবার অনেকের কোয়েশ্চন আছে যে ভাই আমি তো 10 মিনিটের প্রোডাক্ট কিনলাম, রিকুইজিশন লিস্টে আসতেছে না। এটা কিন্তু 10-15 মিনিট পরে অটোমেটিক্যালি চলে আসে, কিন্তু রিকুইজিশন দেওয়ার পরপরই সাথে 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 আমরা অপেক্ষা না করেই আমরা অস্থির হয়ে যাই। তারপরে আবার এই যে এই প্রোগ্রাম কেন শুরু হয় না, মিটিং যদি হইতো এটা হলে ভালো হইতো, মানে একের পরে ওই যে বনি ইসরায়েলের মতো কোয়েশ্চন। অথচ দেখেন এত চিন্তা ভাবনা না করে বেসিকভাবে শুধু সেলসের দিকে মনোযোগ দিয়ে আমাদের কাজটা করে গেলেই কিন্তু হয়। আপনি খেয়াল করে দেখেন, অনেকগুলো সমস্যা আছে না যেগুলো আপনি মনে করতেছিলেন সমস্যা, কিন্তু এখন সমাধান হয়ে গেছে। দেখেন আপনারা কইছিলেন স্টেটমেন্ট কবে চালু হইব ভাই, তো ভাই স্টেটমেন্ট তো চালু হয়েছে, তো এখন আর এই প্রশ্ন করার সুযোগ আছে? নাই। তাইলে সমস্ত কিছু ডিপেন্ড করতেছে মানসিকতার উপরে। ওই বনি ইসরায়েল যেরকম একের পর এক খালি এটা যত পেঁচাইছে এটা তত পেঁচ মনে হয়েছে, কঠিন মনে হয়েছে। অথচ যে কোনো একটা গরু জব করে ওই মাংসের টুকরা লাগাই দিলে যেরকম হইতো, তো সেমভাবে এইখানে কাজ শুরুর ক্ষেত্রে ওই যে অনেকে আবার বলতেছেন যে মার্কেটিং প্ল্যানটা আসলে ডিটেলস আমাদেরকে বোঝানো হয় না, মার্কেটিং প্ল্যানটা এখনো বুঝি নাই। ভাই আগের যে মার্কেটিং প্ল্যান পুরোটা বুঝা কি আপনি উইকলি মারছিলেন? 13 সপ্তাহে 8 সাইকেল না করলে পিএইচডি হওয়া যায় না। এই মার্কেটিং প্ল্যানের এই অংশটা কয়জনে জানার পরে উইকলি শুরু অনেকে তো এক্সিকিউটিভ হয়ে গেছিলেন, এরপরেও তো এই মার্কেটিং প্ল্যানের এই অংশটা জানেন নাই, এক্সিকিউটিভ হওয়ার পরে জানছেন। তার মানে তখনও কি মার্কেটিং প্ল্যানের পুরোটা আমরা জানতাম বা বুঝতাম? জানতাম না, বুঝতাম না।
তার মানে মার্কেটিং প্ল্যান পুরোটা জানতে হবে, পুরোটা শতভাগ ক্লিয়ার হইয়া তারপরে ব্যবসায় নামতে হবে, এইটা আসলে যুক্তিসঙ্গত না। তারপরে আবার দেখেন ডায়মন্ড হইলে ওই যে 25 লাখ টাকা, এর ভিতরে ওই যে ডাউন পেমেন্টে 15 লাখ, এরপরে বাকিটা ওই যে টাকা দিবে, কিভাবে টাকাটা পেমেন্ট করবে এত বিস্তারিত আমরা জানতাম না। আমরা জানতাম যে ডায়মন্ড হইলে 25 লাখ, কাম শুরু করে দিছি। এইগুলো বিস্তারিত ধীরে ধীরে বুঝতে পারছি আরও পরে। মার্কেটিং প্ল্যানের আরও অনেক ইন্টারনাল এবং আরও অনেক ইনার পলিসি আছে, এগুলো তো ভাই আমরাও তো এখনো বুঝি নাই, কেউই তো আমরা এখনো বুঝি নাই। বুঝতে আমাদেরকে আমাদের গায়ে বান্দার খোকন ভাই লিখছেন গরম গরম লাইভ, হ্যাঁ গরম গরম। আপনি তো খোকন ভাই, এই যে দেখেন আমাদের গাই বান্দার খোকন ভাই, কালকে দেখেন উনি 9,800 টাকার বাজার করছে, নিজের পারিবারিক প্রয়োজনে বাজার করছে, কইরা 202 টাকার মতো কমিশন পাইছে, যেটা পয়েন্ট আকারে ডিসবার্স হয়ে 12.63 পয়েন্ট, 12.63 পয়েন্ট উনি পাইছে। তাহলে দেখেন মার্কেটিং প্ল্যান বোঝার লেগে কি এসব কিছুর মানে এসব কিছু করার লেগে কি মার্কেটিং প্ল্যান বোঝার দরকার আছে? আপনি প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে পণ্যের কেনাকাটা করতেন, সেই মানে এই মার্কেটিং প্ল্যানটাকে এক লাইনে আমাগো কমরেট তো কইছেই, চেঞ্জ ইওর বাইং হ্যাবিট। মানে এই মার্কেটিং প্ল্যানের মূল বিষয়টা কি? চেঞ্জ ইওর বাইং হ্যাবিট, মানে আপনার বাইং হ্যাবিটটাকে আপনি পরিবর্তন করেন। বাইং হ্যাবিট, কেনার অভ্যাস, এটাকে আপনি পরিবর্তন করেন। একই জিনিস আপনি আগে যেখান থেকে কিনতেন, এই সেম জিনিস এখন আপনি কি করেন? ডেস্টিনি থেকে কিনেন, দ্যাটস ইট। চাপাই থেকে আমাদের মনিরুল ইসলাম মনির ভাই, হ্যাঁ মনির ভাই কনগ্রাচুলেশন, আপনি তো চাপাই কাঁপাইতেছেন, চাপাই রাজশাহী নওগাঁ সব কাঁপাইতেছেন। গতকালকে দেখলাম আমাদের ডায়মন্ড মঞ্জুরুল মোর্শেদ ভাই আবার বগুড়াতেও প্রোগ্রাম করছে, রাজশাহীতে, রংপুরে, দিনাজপুরে সব জায়গাতেই প্রোগ্রাম হইতেছে, সামনে হয়তো বা আরও অনেকগুলো জায়গাতে প্রোগ্রাম হবে। এনিওয়ে মনির ভাই ধন্যবাদ। তাহলে দেখেন যেই আলোচনাটায় আমি ছিলাম, এত কিছু বোঝার বা এত কিছু জানার আসলে ইট উইল টেক ফিউ টাইমস। আপনি পুরো বিষয়টা শতভাগ বুঝা তারপরে আপনি কাজে নামবেন, এটা কখনোই ব্যয় হবে না, কাজে নেমে যেতে হবে। তো দেখেন ডেস্টিনির স্টেটমেন্ট চালু হয়েছে, এখন আমাদের নতুন যুদ্ধ শুরু। এখন এই জায়গায় আগের যুদ্ধের সাথে এখনের যুদ্ধের একটা কি আছে? পার্থক্য আছে। আগের যুদ্ধের সাথে এই যুদ্ধের পার্থক্যটা কি আসেন দেখি। আগে আমরা ফাইট করছি কিসের জন্য? বিজনেসটা করার জন্য। আর এখন আমরা ফাইট করব কিসের জন্য? বিজনেসটা করার জন্য। বিজনেস তো অলরেডি করার সুযোগ হয়েই গেছে, এখন আমাদের কাজ করতে হবে সেলস নেওয়া, সেলসের দিকে মনোযোগ দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সেল আছে মানে প্রোডাক্ট সেল আছে আপনি হিরো, সেল নাই আপনি কাশেম ভাই। এখানে আবার কাশেম ভাই নামে কেউ থাকলে আবার মাইন্ড করেন না, একটা উদাহরণ দেওয়ার লেগে কইলাম আর কি। সেল আছে আপনি সুপার হিরো, সেল নাই আপনি কাশেম ভাই। তো এই জন্য আমাদের এখন মূল ফোকাসটা রাখতে হবে কোথায়? মূল ফোকাসটা রাখতে হবে সেলসের দিকে। সেটা 500 পয়েন্টের প্রোডাক্টের যে সেলস হইতে হবে, নট লাইক দ্যাট আপনি 500 পয়েন্টের প্রোডাক্ট সেল করতে পারতেছেন না, ওকে 10 পয়েন্টের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো নিত্য প্রয়োজনীয়, সেগুলো ক্রয় করেন। আপনার টিমের যারা আছে তাদের কাছে ওই 10 পয়েন্টের পণ্য ক্রয়ের মাধ্যমে, নিত্য প্রয়োজনীয় পণ্য তো 10 পয়েন্টের পণ্য আর কয় টাকা, এগুলা কিনা তাদের সিআইডিটা অ্যাক্টিভ করেন। ডিসকাউন্ট পয়েন্টে কেনাকাটার মাধ্যমে নিজেও সেল করেন, কোম্পানিরও সেল দেন, নিজেও পয়েন্ট পান, কোম্পানিরও ব্যবসা হোক এবং ডিসকাউন্ট পয়েন্টের লোকেরও পয়েন্ট হোক। তার মানে যে কোনো পয়েন্টে সেলসে নেমে যেতে হবে, সেলসে। আপনি দেখেন এই বর্তমান মার্কেটিং প্ল্যানটা এত অসাধারণ, আমার কাছে এত ভালো লাগছে। আমগো কমরেড কি ককটেল মার্কেটিং প্ল্যান বানাইছে, কি অসাধারণ মার্কেটিং প্ল্যান বানাইছে। এটা ওই মূর্খ চোদাগুলা বুঝবো পরে, ওই যে কাকার দালাল যেগুলো আছে না, ওই মূর্খ চোদাগুলা বুঝবো পরে আর কি। কীরকম দেখেন এখনের মার্কেটিং প্ল্যানে আপনি দেখেন, ধরেন কেউ সিদ্ধান্ত নিল যে আমি আর এমএলএম করবো না, ওকে ফাইন, আপনার এমএলএম করার দরকার নেই। আপনি যদি এমএলএম করতে না চান, ওকে ডান, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ আছে, আপনি ওটা করেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? এই যে সারা বাংলাদেশে আমাদের প্রায় এই যে এই 30 থেকে 50 বা 1 লাখ 2 লাখ দোকানের টার্গেট নিয়ে যে আমরা কাজ শুরু করে দিয়েছি, দোকান যেগুলো হইতেছে আপনারা দেখতেছেন ফেসবুকে, এই দোকানগুলোতে আপনার প্রয়োজনে আপনি কেনাকাটা করবেন, আপনার প্রয়োজনে কেনাকাটা করে বাসায় চলে যাবেন, পয়েন্ট আপনার সিআইডি নাম্বারে হিট হয়ে যাবে। তাহলে দেখেন এই কাজটা তো আর এমএলএম না, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এমএলএম করতে ভালো লাগে না, ওকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। আবার কারো ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো লাগে না, এমএলএমও ভালো লাগে না, ওকে ফাইন, আপনি ট্র্যাডিশনাল ব্যবসা করেন। এই মার্কেটিং প্ল্যানে এই সুযোগ আছে কিভাবে? যেমন ধরেন আপনি কি করলেন, আপনি একটা আপনার ডিসকাউন্ট শপ আছে, নিজের নামে একটা ডিসকাউন্ট শপ আছে, আপনি এটাতে কি করলেন, ডেস্টিনির সাথে চুক্তির আওতায় নিয়ে আসলেন। মানে আপনি চাইল ডাইল আটা ময়দা যে কোনো কিছুই আপনি বেচেন, আপনি ট্র্যাডিশনাল ব্যবসায়ী, আপনি এই দোকানটারে ডেস্টিনির সাথে চুক্তির আওতায় নিয়ে আসেন।
ডিস্ট্রিবিউটররা এসে কেনাকাটা করবো, হ্যাগো পয়েন্ট হেরা পাইবো। আপনার পয়েন্টও বোঝার দরকার নাই, ডেস্টিনিও বোঝার দরকার নাই। আপনি ট্রেডিশনাল সেল দিতেছেন, কাস্টমার আইতেছে, ডেস্টিনির লোকেরা এসে কিনে নিয়ে যেতেছে। তার মানে আপনারা এমএলএমও করবেন না, অ্যাফিলিয়েটও করবেন না, ওকে ট্রেডিশনাল মার্কেটিং করেন। আবার ধরেন আপনার এমএলএমও করতে মন চায় না, ট্রেডিশনাল মার্কেটিং করতেও মন চায় না, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেও মন চায় না, ওকে ফাইন। আপনি তাহলে এক কাজ করেন, এখানে ই কমার্সের সুযোগ আছে, অনলাইন বিজনেস, এই যে ডেস্টিনি ইশপ যেটা, যেমন ধরেন আপনি এখানে ওই যে দারাজের মতো, দারাজের যেরকম প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট দারাজের প্লেসে আপলোড করার পরে সেল করে একটা প্রফিট নিজে নেওয়া যায়, এবং দারাজের যেহেতু মার্কেট প্লেস, দারাজ একটা প্রফিট নেয়। দারাজে যারা কাজ করেন আপনারা বুঝবেন। তাহলে এখানে চাইলে আপনি এখানে মানে ই কমার্সের কাজটাও করতে পারেন। আপনার প্রোডাক্ট আপনি এখানে আপলোড করে দিবেন, এখান থেকে ডেস্টিনির কাস্টমাররা প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিনে নেবে, আপনার প্রোডাক্টের সেলের প্রফিট আপনি পেয়ে যাবেন, আর মার্কেট প্লেসটা যেহেতু ডেস্টিনির, একটা প্রফিট ডেস্টিনি পেয়ে যাবে। দ্যাটস ইট। তাহলে এখানে দেখেন আপনি চাইলে এমএলএম করতে পারেন, ভালো। এমএলএম যদি করতে না পারেন তাহলে আপনি ট্রেডিশনাল ব্যবসা করেন, এই যে এই ডিসকাউন্ট শপের সাথে আপনার ট্রেডিশনাল ব্যবসাকে যুক্ত করে দেন। এটাও যদি আপনি করতে মানে ট্রেডিশনালও করবেন না, এমএলএও করবেন না, ই কমার্স করতে চান, ই কমার্স করারও সুযোগ আছে। ই কমার্স করবেন না, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করারও সুযোগ আছে। তাইলে এত ট্রিমেন্ডাস একটা মার্কেটিং প্ল্যান, যেই মার্কেটিং, এই যে মুরুক্ষ সোদা তো কাকার মুরুক্ষ সোদা দালাল, এগুলো তো হলো মুরুক্ষ সোদা। 2 GB র্যাম, তো 2 GB র্যামের মধ্যে 8 GB গেমস চলে। ধরেন যে একটা পিসি, যেই পিসিতে র্যাম হলো 2 GB, ওই পিসিতে আরেকটা গেমস আপনি খেলবেন, যে গেমসটা চালাইতে 8 GB র্যাম লাগে। তো 2 GB পিসির মধ্যে 8 GB র্যামের গেমস চলে। তো এই মুরুক্ষ সোদা দালাল যেগুলো আছে, এগুলো তো হলো 2 GB বইরা, এগুলো তো হলো মুরুক্ষ সোদা আসুদা, ব্যাকডেটেড। ওগুলো কি নতুন সিস্টেম বুঝবো? বুঝার তো এগুলোর কোনো কথাও না। অতএব এই কারণে আমরা যারা এখানকার ব্যবসায়িক কার্যক্রমের সাথে সম্পৃক্ত সিরিয়াসলি কাজ করতেছি, আমাদের এখন উচিত দ্রুত সেলসে নামে যাওয়া। আপনি এমএলএমে সেল করতে পারতেছেন না, ওকে ট্রেডিশনালে সেল করেন, ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্টের কাজগুলো করেন। ডেস্টিনি ট্রেডিশনালের কাজও পারতেছেন না, আপনি ই কমার্স করেন, ই কমার্স করতে পারতেছেন না, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। মানে কত ধরনের একটা লুক্রেটিভ অপশন নিয়ে এই মার্কেটিং প্ল্যানটা এত ইজি ওয়েতে। এই যে গতকালকে আমাদের এই যে এই সুন্দরগঞ্জের গাইবান্ধার যে আমাদের এই খোকন ভাই, উনি যে 12.63 পয়েন্ট পাইলো, উনি কি কারো কাছে যা কিছু সেল করা লাগছে, কোনো ইনভেস্ট করা লাগছে, প্ল্যান শো, ক্লোজিং, ফলো আপ, হ্যান ত্যান ফ্যান কিছু করা লাগছে? কিচ্ছু করা লাগে নাই। উনি ওনার প্রয়োজনীয় জিনিস কিনছে, মাঝখান থেকে উনি ওনার পয়েন্ট পেয়ে গেছে। তো এত সহজ মার্কেটিং প্ল্যান, এরপরে ওই যে আপনাদের আচার আচরণ যদি বনি ইসরায়েলের মতো হয় তাহলে কিন্তু ভাই সমস্যা। অতএব কাজে নেমে যেতে হবে। আমাদের নতুন যুদ্ধটা কি এখন? নতুন যুদ্ধটা এখন হলো কাজে নেমে যেতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা হলো আমাদের পার্ট। মানে যে কোনো একটা বিজনেস কনসেপ্ট বা যে কোনো একটা মার্কেটিং কনসেপ্ট এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সেলস একটা পার্ট আর অ্যাডমিনিস্ট্রেশন আর একটা পার্ট। তো অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে দেখেন মার্কেটিং কোম্পানির পক্ষ থেকে অফিস চালু আছে, স্টাফ আছে, আমরা স্টাফদের সার্ভিসও পাইতেছি, সার্ভারও চালু আছে, আমরা আমাদের যে কোনো কার্যক্রম অনলাইনে করতে চাইলে সেই সার্ভিসও পাইতেছি। সকল কিছুই কিন্তু টোটাল ইনফ্রাস্ট্রাকচার মানে বিজনেস ইনফ্রাস্ট্রাকচার টোটালি কিন্তু রেডি। এখন আমাদের কি দরকার? এখন আমাদের নেমে যেতে হবে সেলসে। পাশাপাশি আমরা আজকে অবশ্য ম্যানেজমেন্টের কাছে, বিশেষ করে আমগো তারুণ্যের আইকন, আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের কাছে আজকে আমরা কিছু বিষয় শেয়ার করবো। আশা করি উনি বিষয়গুলো বিবেচনা করবেন। মানে আমাদের কাজটা আরও আশা করি তাহলে গতিশীল হবে। মানে আমরা সেলসে নামতেছি, সিরিয়াসলি কাজ করতেছি, সেলসে নামবো, এটা হলো আমাদের কাজ। আর মালিক পক্ষ আমাদেরকে ব্যবসা করার পরিবেশ তৈরি করে দিছে এবং আরও ব্যবসা করার পরিবেশ তৈরি করে দিবে, এটা হলো মালিক পক্ষের কাজ। তো মালিক পক্ষ অলরেডি আমাদের ব্যবসা করার পরিবেশ তৈরি করে দিছে, এখন আমরা ব্যবসায় নেমে গেছি। তবে আরও কিছু বিষয় আমরা আজকে উপস্থাপন করব, যেই বিষয়গুলো আমরা মালিক পক্ষের কাছে আবেদন জানাবো, যেগুলা করলে আমাদের পরিবেশ, আমি মনে করি বা আমরা মনে করি আমাদের পরিবেশ আরও সহজ হবে ব্যবসায়িক কার্যক্রমের। আসেন এবার আলোচনাগুলোয় চলে যাই। প্রথম যে আলোচনাটা সেটা হলো একটা মাসিক বাজার প্যাকেজ করা যেতে পারে। আমি এই ব্যাপারে আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিনের প্রতি বিনয়ের সাথে এই ব্যাপারটা বিবেচনা করার একটি আবেদন জানাই। সেটা হলো
ও আচ্ছা, ওই যে এক মুরুক্ষ চোদা আইছে, দাঁড়ান। কি কইছে? সরিষার তেল, সরিষার তেল, সরিষার তেল কি রে? এই দালাল, সরিষার তেল তোর হোগার ভিতরে সরিষার তেল মাখায়া বৈশা থাক, আর ওই তো কাকার কাছে যে গোয়া মারা খা। আমরা স্টেটমেন্ট জেনারেট করছি, তাতে তোর সমস্যা কি মুরুক্ষ চোদা? তোরা স্টেটমেন্ট এতদিন চিল্লাইছস, স্টেটমেন্ট জেনারেট করো, পারলে স্টেটমেন্ট জেনারেট করো। তো এই মূর্খ চোদা, এখন তো স্টেটমেন্ট জেনারেট হয়েছে, তাহলে এখন আবার কসকেন স্টেটমেন্ট জেনারেট করলো কেন? দেখেন কত বড় বাইঞ্চত এগুলা। আগে কইছে স্টেটমেন্ট জেনারেট কর পারলে, এখন স্টেটমেন্ট জেনারেট করার পরে কয় এই স্টেটমেন্ট কেন জেনারেট করলি, এটা ভুয়া। এগুলা যে মূর্খ চোদা, এগুলার কি আমি এমনি এমনি ভাই মূর্খ চোদা কই? মুখ খারাপ করতে কিন্তু আজকে চাইনি, আজকে কিন্তু এতক্ষণ ভালোভাবেই কথা কইছিলাম, কিন্তু ওই যে দেখেন এগুলা আবার উল্টাপাল্টা কমেন্ট করে। তো তো একটু উল্টাপাল্টা কমেন্ট করলে এগুলার হোগায় একটু বাড়ি না দিলে, এগুলার পাশায় মানে এগুলার কি করতে হবে কই? ওই যে কঞ্চি জালিবেত আছে না, চিকনা জালিবেত, ওই জালিবেতের ভিতরে সরিষার তেল মাইখা এগুলার লুঙ্গির কাপড়টা উঠাইয়া ওই যে কষে আর খাইয়া হোগায়, অনেক চর্বি জমাইছে তো, ওই লুঙ্গিটা উঠাইয়া এগুলার হোগার মধ্যে ওই সরিষার তেল লাগাইয়া ওই কঞ্চি দিয়া বাইরে এগুলার হোগা লাল করতে হইব। যাই হোক, আহ, ওদিকে আর গেলাম না, উত্তেজিত হইতে চাই না, কিন্তু এগুলাই উল্টাপাল্টা কইরা মেজাজ খারাপ করে দেয়, মেজাজ বেলা করে দেয় ভাই। যাই হোক, তাহলে যে আলোচনায় ছিলাম, আমরা সেলসে নামছি, আমরা সিরিয়াসলি কাজ করতেছি। এখন মালিক পক্ষের কাছেও আমরা এখন আরো কিছু আবেদন, এটা হলো আমাদের বিনয়ের সহিত এগুলো আমাদের কিছু আবেদন, আমরা আমাদের কমরেডের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করতে চাই। এক নাম্বার, আমগরে একটা মাসিক একটা বাজার প্যাকেজ দেন, মান্থলি, এটা হইতে পারে যে কোনো নাম, যেমন ধরেন মান্থলি গ্রোসারি প্যাকেজ, যেমন ধরেন এখানে ধরেন মাসের বাজারের জন্য যা যা লাগে, আপনি কমরেড এটা কিন্তু চাইলে পারবেন। এসিআর লগে চুক্তি হয়েছে, অমুকের লগে চুক্তি, সব কোম্পানির লগে তো চুক্তি সারা, এখন খালি আপনি উদ্যোগ নিলেই হইব। যেমন ধরেন আমাদের অ্যাভারেজে প্রতি মাসে একটা পরিবারের ধরেন 20 কেজি চাল যদি লাগে, ধরলাম যে 20 কেজি চাল, এই চালের ব্যাপারটা যদি এটার সাথে ইনক্লুড করা হয়, এখন এই 20 কেজি চাল আপনি যদি চিন্তা করেন একটা পরিবারে অ্যাজ ইউজুয়াল 20 কেজি চাল কিন্তু তারা কিনা, আমি জাস্ট একটা আইডিয়া শেয়ার করতেছি, বাকিটা আমগো কমরেডের বিবেচনা। যেমন ধরেন 20 কেজি চাল, 5 কেজি সোয়াবিন তেল, 3 কেজি চিনি, তারপরে ধরেন 1 কেজি লবণ, বা এইরকম ধরে প্রতি মাসে বেসিক বাজারের যেই যে, তারপর ডাল আছে, তেল আছে, এই এই বিষয়গুলো নিয়ে যদি একটা প্যাকেজ করা হয়, সেটার দাম সেটার পয়েন্ট আমরা যতই পাই, মানে নিত্য প্রয়োজনীয় এই জাতীয় পণ্যে পয়েন্ট আসলে খুবই কম দেওয়া যায়, এটা আমরা জানি। হোক কম, ধরেন 1 পয়েন্টও যদি হয় সমস্যা কি? এই যে আমরা যে মাসিক বাজারগুলো যে আমরা করি বাইরে থেকে, এইগুলাতে তো কোনো ধরনের পয়েন্ট আমরা পাই না। তো এখানে যে আমরা যদি 1 পয়েন্টও পাই, তাতেই বা ক্ষতি কি? আবার এক্ষেত্রে চালের ক্ষেত্রে যদি ওজন বেশি মনে হয়, বা এক ধরনের ডেলিভারির ক্ষেত্রে এক ধরনের প্রবলেম হয়, ওয়েল সেই ক্ষেত্রে আরও অনেক অপশন তো আছে, যেমন ধরেন চিনি আছে, লবণ আছে, তেল আছে, তারপরে আরও মানে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য যা যা দরকার, এই জাতীয় একটা প্যাকেজ দিয়ে যদি একটা মান্থলি গ্রোসারি প্যাকেজ যেটাই হোক, এরকম একটা প্যাকেজ যদি আমাদের ভেতরে অ্যাডজাস্টমেন্ট করা যায়, তাহলে আমি বিশ্বাস করি, যেমন আমরা যারা 1000 5 10 আমরা যারা যে এই মুহূর্তে সিরিয়াসলি কাজ করতেছি সারা দেশে, অ্যাটলিস্ট আমরা কিন্তু এই পণ্যটা কেনার জন্য দ্বিতীয় কোনো চিন্তা করব না। কারণ যেই পণ্যটা আমি বাইরে থেকে কিনতেছি পয়েন্ট পাই না, সেই পণ্যটা আমি যদি এখান থেকে পাই, তাইলে আমার জন্য কাজটা তুলনামূলকভাবে সোজা, এবং পয়েন্টও যেহেতু পাইতেছি। যেমন দেখেন এই যে আমরা এখন যে কোনো কিছুই কেনাকাটা করার ক্ষেত্রে আগে খেয়াল করতেছি যে ডিসকাউন্ট পয়েন্টে আসলে এরকম কোনো প্রোডাক্ট আছে কিনা, আমরা পাইলেই কিন্তু ওই প্রোডাক্টটা কেনার জন্য ডিসকাউন্ট পয়েন্টে চলে যেতেছি, অন্যদিকে যেতেছি না। তো সেমভাবে আমাদের এই নিত্য প্রয়োজনীয় পণ্যের এরকম যদি একটা মান্থলি গ্রোসারি প্যাকেজ, এটা এই নাম বা এই নামে যে হইতে হবে এমন না, যে কোনো নামে হইতে পারে, এরকম কোনো একটা নামে যদি একটা প্যাকেজ আসে, আমি বিশ্বাস করি এই প্যাকেজটা কিন্তু প্রচুর পরিমাণে সেল হবে, আমরা নিজেরাও সেল করতে পারবো, নিজেরা আমাদের নিজেদের প্রয়োজনেও আমাদের পরিবারে কিনতে পারবো, এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছে বা আমাদের যারা বিনিয়োগকারী আছে তাদেরকেও আমরা এই জিনিসটা কেনার ক্ষেত্রে উৎসাহিত করতে পারবো। তাইলে আমাদের ব্যবসায়িক পরিবেশটা কি হবে? আরও গতিশীল হবে, আমাদের সেলসটা আরও স্মুথ হবে বলে আমি বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে আমাদের কমরেডের কাছে এই ব্যাপারে এই বিষয়টা বিবেচনা করার একটা আবেদন রাখলাম।
আর একটা বিষয় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কমরেডের কাছে আবেদন জানাবো, সেটা হলো রমজান আসতেছে। রমজান মানেই কিন্তু একটা মানে ফজিলতের মাস, এবং এই রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের মানে বরকতময় কার্যক্রম ঘটে। আর এই বরকতময় কার্যক্রমের ভেতর দিয়ে কিন্তু ইকোনমিও কিন্তু অনেকটা ডেভেলপ হয়, মানে রিজিকের ফয়সালাও কিন্তু অনেক মানে রিজিকও কিন্তু অনেক বেড়ে যায়। যেমন দেখেন রমজান মাস, গত রমজানে আমরা যেটা করতে পারি নাই, ওই যে মূর্খচোদার দালালগুলা আর ওই যে বাটপার গোষ্ঠীর কারণে যেটা আমরা গত রমজানে করতে পারি নাই, বাট এই রমজানে কিন্তু চাইলে করা সম্ভব। রমজান ফুড প্যাকেজ, আমি এর আগেও গত রমজানের আগেও এরকম একটা বিষয় আলোচনা করছিলাম, কিন্তু পরে তো ওই বাটপার গোষ্ঠীর এই সকল তামসার কারণে, বাটপার গোষ্ঠীর এই ধরনের ষড়যন্ত্রের কারণে তখন তো আর এসব করা গেল না। বাট এখন কিন্তু আমাদের সার্ভার চালু, সিস্টেম চালু, মার্কেটিং প্ল্যান চালু, এভরিথিং ইজ ওকে, স্টেটমেন্ট রানিং, সব কিছু মিলাইয়া এখন কিন্তু রমাদান ফুড প্যাকেজ আমাদের পক্ষে করা সম্ভব। তো সেই ক্ষেত্রে রমজান মাস উপলক্ষে আপনি খেয়াল করে দেখেন, রমজান মাস, আগামী রমজান মাসে এই ডেস্টিনির ৪৫ লক্ষ মানুষ রমজানকে কেন্দ্র করে কত টাকার বাজার করবে হিসাব করেন। যেমন ধরেন ছোলা, মুড়ি, বুট, হাবিজাবি সব কিছু মিলে এই রমজান মাসে আমাদের এই ৪৫ লক্ষ মানুষের টোটাল পণ্য কেনার মানে কত টাকার পণ্য কিনবে একটু হিসাব করেন। এটা তো মনে হয় কয়েক হাজার কোটি টাকা হবে, আমি যদি ভুল করে না থাকি। ৪৫ লক্ষ মানুষ ৫,০০০ বা ১০,০০০ টাকার করেও যদি রমজানের বাজার করে, তাহলে কত টাকা হয় হিসাব করেন, অনেক টাকা হয়। তো ওই মার্কেটটা যদি আমাদের ম্যানেজমেন্ট চায়, তাহলে কিন্তু ওই মার্কেটটা আমাদের ম্যানেজমেন্টের পক্ষে এখন ধরা সম্ভব, কারণ এখন সব ওকে। এই রমজান মাসকে কেন্দ্র করে সামনে যে রমজান আসতেছে, সেই রমজান উপলক্ষে যদি একটা রমাদান ফুড প্যাকেজ এভাবে সেট আপ করা হয়, এবং এই রমাদান ফুড প্যাকেজটা যদি এখন থেকে প্রস্তুতি নেওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করি রমজান মাসকে কেন্দ্র করে এই বিজনেস বুস্ট আপ দিয়েই আমাদের বিজনেসের ব্রেক ইভেন্টে চলে যাওয়া সম্ভব, এটা আমি বিশ্বাস করি। এবং এখন থেকে যদি এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়, এবং আমরা যদি এটা জানতে পারি, এবং আমাদেরকে যদি মার্কেটিং করা হয়, এবং আমাদেরকে যদি ট্রেন্ড আপ করানো হয়, তাহলে এখন থেকে প্রস্তুতি নিলে আমরা এমনভাবে পরিকল্পনা করে আগাবো যে আগামী রমজানে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের বাজার যেন, রমজানের বাজারটা যেন এখান থেকে সবাই করে। তাহলে আমরা ওই ধরনের প্রস্তুতি নিব, এবং বিশাল একটা সেলস ভলিউম রমজান মাসকে কেন্দ্র করে তৈরি করা কিন্তু সম্ভব। এটা গেল ২ নম্বর বিষয়। আমগো কমরেডের উদ্দেশ্যে এই ব্যাপারগুলো আজকে উপস্থাপনা করতেছি, আশা করি কমরেড বিষয়গুলো বিবেচনা করবেন। ৩ নম্বর জিনিস, সেটা হলো ডেলিভারি ম্যান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করি। এক ভাই লেখছেন, ভাই আপনি গিবত করেন না, গিবত না করে ব্যবসার আলোচনা করেন। ভাই গিবত কোনটা আর অন্যায়ের প্রতিবাদ কোনটা এটা আগে বুঝেন। ধরেন একজনে আপনার বোনের লগে তামসা করতেছে, বা একজনে আপনার মায়ের লগে তামসা করতেছে, বা একজনে আপনার পরিবারের লগে তামসা করতেছে, তো আপনি কি তখন হের বিরুদ্ধে কিছু কইবেন না? এটা কি গিবত হইব নাকি সমন্বয়ের প্রতিবাদ হইব? অন্যায়ের প্রতিবাদ। তো আমগো কোম্পানির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে এগো বিরুদ্ধে আমরা কমু না? এটা কি গিবত নাকি ভাই? এটা সমালোচনা। কোনটা গিবত আর কোনটা অন্যায়ের প্রতিবাদ, আগে এটা বুঝেন। যাই হোক, তো যেটা কইতেছিলাম, ডেলিভারি ম্যান, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা পাইলট প্রজেক্টের এই মুহূর্তে একটা পাইলট প্রজেক্ট শুরু করার জন্য একটা আইডিয়া এই মুহূর্তে আমি উপস্থাপন করতে চাই। যেমন ধরেন ডেলিভারি ম্যান সিস্টেমটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেলিভারি ম্যানের বিষয়টা কি? যেমন ধরেন মানে মার্কেটিং কনসেপ্টের একটা উদ্ভাবনী বিষয় হলো এই একবিংশ শতাব্দীর মার্কেটিং কনসেপ্টের একটা উদ্ভাবনী বিষয় হলো ডেলিভারি ম্যান। কীরকম একটা উদাহরণ দিই, যেমন ধরেন ফুড পান্ডা। সারা বাংলাদেশে ফুড পান্ডার যে ডেলিভারি ম্যান যারা আছে, তাদের গায়ে কি গেঞ্জি যেটা আছে এটাতে লেখা কি? ফুড পান্ডা। আবার যে ব্যাগে করে তারা প্রোডাক্ট ডেলিভারি করে, ওই প্রোডাক্টটার ওই ব্যাগের ভিতরে লেখা কিন্তু ফুড পান্ডা। তার মানে এই ডেলিভারি ম্যান সাইকেল নিয়ে বাংলাদেশের বা ঢাকা শহরে যে যেখানেই যাইতেছে, সেখানেই কিন্তু ফুড পান্ডার মার্কেটিং হইতেছে ফ্রি, বিনা পয়সায় মার্কেটিং। বলতে পারেন বিনা পয়সায় মার্কেটিং কেমনে? বা এই ফুড পান্ডার গেঞ্জি যদি না থাকতো, এবং পিছনে যদি ফুড পান্ডার ব্যাগ নাও থাকতো, নর্মাল গেঞ্জি পরে হইলেও তো ওই প্রোডাক্টটা ডেলিভারি দিতে সে যাইতো, তাহলে কি কোম্পানির মার্কেটিং হইতো না? খালি প্রোডাক্টটাই ডেলিভারি হইতো। কিন্তু এই গেঞ্জি এবং এই ব্যাগ থাকার কারণে সে প্রোডাক্ট ডেলিভারি দিতেছে, মাঝখান থেকে চামের উপরে ফ্রি
কোম্পানির মার্কেটিং হয়ে যেতেছে, মার্কেটিং। খেয়াল করে দেখেন, ফুড পান্ডা সারা ঢাকায় যেখানেই যে সাইকেলটাই যাইতেছে কারো না কারো চোখে পড়তেছে, এবং সারাদিন প্রতিদিন বাংলাদেশের বা ঢাকা শহরটাই ধরি, প্রতিদিন ঢাকা শহরের কত লক্ষ লোকের চোখে এই সাইকেলের মানে এই ফুড পান্ডার সার্ভিসটা চোখে পড়ে, কত লক্ষ মানুষের চোখে পড়ে এই সার্ভিসটা। মানে ফুড পান্ডার সাইকেল আমগো সামনে দিয়ে গেলেই আমগো চোখের ভিতরে ফুড পান্ডার ব্যাগটা পড়ে, আমরা তখন ফুড পান্ডার সম্পর্কে আবার একটা ধারণা পাই। মানে ফুড পান্ডার কি পরিমাণ মার্কেটিং হয় প্রতিদিন, খেয়াল করছেন? লক্ষ লক্ষ মানুষের চোখে পড়ে এই সাইকেল, এই ব্যাগ, এই গেঞ্জি, এই ডেলিভারি ম্যানের সার্ভিসটা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো সেমভাবে আমি আমাদের ঢাকা মহানগরে, বিশেষ করে ঢাকা মহানগরের ক্ষেত্রে আমি কয়েকটা প্রোডাক্ট সেল করছি। আমি দেখছি যেটা আমি যে মিরপুরে, আফতাবনগরে, তারপরে আপনার যে পুরান ঢাকায়, এরকম আরও কয়েক জায়গায় আমি কিছু প্রোডাক্ট আরও অনেকগুলো সেল করছি, বা অন্যদেরকে দিয়ে আরও অনেক জায়গায় করাইতেছি। তো এখানের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে ঢাকা শহরে কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি চাইলে মানে উইদিন 24 আওয়ার্স, একদম মানে উইদিন ডে, একদম রানিং ডেতে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেওয়া সম্ভব। সেক্ষেত্রে ওই যে কুরিয়ার বা অন্যান্য ক্ষেত্রে হয়তো একটু ডিলে হয়। যেমন আজকে যেটা অর্ডার করলাম সেটা ঢাকারই একটা থানা, যেমন ধরেন মিরপুর, বা ধরেন আফতাবনগর, বা ধরেন বাড্ডা, বা ধরেন ওইদিকে সূত্রাপুর, বা ধরেন পুরান ঢাকার কোনো একটা এরিয়া, বা ধরেন গুলশান, বা যেখানেই হোক না কেন। তো ওই জায়গায় প্রোডাক্টটা যাইতে 1 দিন বা 2 দিন লেগে যায় এই যে কুরিয়ারের মাধ্যমে বা এর মাধ্যমে। তো আমি আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের প্রতি বিনয়ের সাথে এই বিষয়টা বিবেচনা করার আহ্বান জানাবো। এরকম একটা কনসেপ্ট যদি ডেভেলপ করা যায় যে ঢাকা শহরে এই মুহূর্তে আমাদের যে পরিমাণ প্রোডাক্টের অর্ডার আছে, সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি ম্যান হয়তো বা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন হবে না। প্রাথমিকভাবে যদি ঢাকা শহরে 2 জন দিয়ে শুরু করা হয়, যেমন ধরেন ঢাকা মহানগর উত্তর একটা কনসেপ্ট, আর ঢাকা মহানগর দক্ষিণে একটা কনসেপ্ট। আর ঢাকা মহানগর উত্তরে সম্ভবত 5টা প্রশাসনিক জোন, তেজগাঁও জোন আছে, মোহাম্মদপুর জোন আছে, তারপরে আপনার ওই যে এই গুলশান জোন আছে, এরকম 5টা জোন উত্তরে। আবার প্রশাসনিক 5টা জোন হলো দক্ষিণে, লালবাগ জোন, তারপরে আপনার ওই যে এই রমনা জোন, এরকম 5টা জোন আছে আর কি। ওয়ারি রমনার ভিতরে, বা ওয়ারি জোন মেবি আরেকটা, মানে এরকম 5টা জোন উত্তরে আছে, 5টা জোন দক্ষিণে আছে। এখন এই উত্তরে 5টা জোন আর দক্ষিণে 5টা জোন, এই জোন 10টা জোন মিলেই কিন্তু ঢাকা মেট্রো, 55টা থানা। তো এই ঢাকা মেট্রোতে এই মুহূর্তে কী পরিমাণ অর্ডার আসতেছে আমি জানি না, তবে আমরা যখন দেখব যে ঢাকা মেট্রোতে ডেলিভারি ম্যান আছে, এবং ঢাকা মেট্রোতে প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি ম্যান সাথে সাথে দিনের ভিতরেই প্রোডাক্ট দিয়ে চলে আসবে, আমি নিশ্চিত প্রোডাক্টের অর্ডার কিন্তু আরও বেড়ে যাবে। অনেকে আমাদের ভিতরে অনেকে প্রোডাক্ট অর্ডার করতেছে না, যে প্রোডাক্ট অর্ডার করলে 2 দিন 3 দিন পরে আবার আসবে, তার চেয়ে ভালো যেদিন অফিসে যাবো সেই দিন যায় নিয়ে আমনে। তো দেখেন ওই লোক অফিসেও আহে না, প্রোডাক্টটাও কিনে না। কিন্তু এই কনসেপ্টটা যদি থাকে তাহলে ওই ব্যক্তি ওই অফিসে যেদিন আমু সেদিন প্রোডাক্ট কিনবো, অফিসেও আহে না, প্রোডাক্টও কিনে না, এই ঝামেলা আর হবে না। সে ধরেন বসে আছে, আমি এরকম অনেকটাই দেখছি যে মানে আমাদের ওই যে তেজগাঁওয়ের একজন ডিস্ট্রিবিউটর, তেজগাঁও এই তো হাইটটা গেলে লাগে 20 মিনিট, হ্যাঁ যতবারই কই প্রোডাক্ট কিনেন, হ্যাঁ কয় ভাই অফিসেই তো আমু, তো হুদাই এখন অর্ডার করে কি লাভ, 2 দিন পরে প্রোডাক্ট আইব, তার চেয়ে ভালো অফিসে যেদিন যাবো যে 10 পয়েন্টের প্রোডাক্ট কিনা আয়া পড়ুম। তো এই বেটায় অফিসেও আহে না, প্রোডাক্টও আর কেনা হয় না, মানে কি 9 মণ ঘিও হয় না, আর রাধাও আর নাচে না। তো এই জন্য যদি ডেলিভারি ম্যান কনসেপ্টটা এখানে এঙ্গেজ হয়, তাহলে এখানে সেলটা কিন্তু বাইরে যাবে, এবং সবাই যখন দেখবে ও আচ্ছা আমি তো এখন অর্ডার করলে বিকালে তো পেয়ে যাবো, তখন কিন্তু অনেকে ওই যে যার কথা কইলাম, নাম কইলাম না, এই আইলশা, যে যে আমনে অফিসেও হয় না, সেলও হয় না, তো এই ক্যাটাগরির অনেকগুলো কাস্টমার আছে যারা তখন অর্ডারটা করে ফেলবে টুস করে। এখন কমরেড আপনি কইতে পারেন যে এই মুহূর্তে তো আমরা ইকোনমিক্যাল ক্রাইসিসের ভিত্তিতে যেতেছি, নতুন লোক নিয়োগ দিলে সেক্ষেত্রে একটা খরচের ব্যাপার আছে। হ্যাঁ, এই ব্যাপারে একটা খরচের হয়তো বা ব্যাপার আছে, যেমন ধরেন একটা খরচের ব্যাপার হয়তো বা চলে আসতে পারে। এই ক্ষেত্রে ফুড পান্ডার কনসেপ্ট যতটুকু আমি জানি, যেমন দেখেন ফুড পান্ডার যারা ডেলিভারি ম্যান, এদের সাইকেল কিন্তু ফুড পান্ডা দেয় না। যেমন ধরেন পাঠাওয়ের যে বাইক, পাঠাওয়ের অর্ডার রেজিস্ট্রেশন করার শর্ত কি আপনার বাইক থাকতে হবে, উবারের রেজিস্ট্রেশনের শর্ত কি আপনার মানে গাড়ি থাকতে হবে বা বাইক থাকতে হবে। তো সেম ফুড পান্ডায়ও ডেলিভারি ম্যানের আবেদনের শর্ত কি আপনার সাইকেল থাকতে হবে। তার মানে দেখেন চাল ডাল বলেন, ফুড পান্ডা বলেন, এই যে যারা এই সারা ঢাকায় যে বাইকে করে করে ডেলিভারি ম্যান যারা, এদের কিন্তু কোম্পানি কোনো গাড়ি দেওয়া লাগে না, বাইক দেওয়া লাগে না, এটা তাদের নিজেদেরই বাইক রাখতে হয় বা সাইকেল রাখতে হয়, এটা হলো আবেদনের শর্ত। তাহলে দেখেন এখানে একটা খরচ কিন্তু কমে গেল। দ্বিতীয়ত স্যালারির একটা ব্যাপার আসে। এখন
ফুড পান্ডা স্যালারি বেসড কাজ করে বলে আমার ধারণা নাই। আমি যতদূর জানি, আমি ফুড পান্ডা অনেকের সাথে আমার কথাবার্তা হয়, যখনই দেখি করে আমি ডাক দেয় জিগাই ভাই কী অবস্থা, কী করে নাই সেই। তো আমি যতদূর জানি আর কি, যদি ভুল করে না থাকি, তারা কিন্তু কমিশন বেসডে কাজ করে। যেমন ধরেন আজকে আমি 10টা খাবারের অর্ডার দিয়ে আসছি, এই 10টা খাবারের অর্ডারে যে ট্রানজ্যাকশনটা হইলো, এই ট্রানজ্যাকশনটার উপরে ডিপেন্ড করে কিন্তু কি হয়, ওই সংশ্লিষ্ট ডেলিভারি ম্যানের কমিশন বরাদ্দ হয়, আমি যতদূর জানি, যদি ভুল করে না থাকি। এনিওয়ে, তারপরেও অধিকতর তথ্যের জন্য চাইলে কমরেড আপনি এগুলো সার্চ করতে পারেন। তাহলে দেখেন আমাদের এই কনসেপ্টেও, তাহলে দেখেন যদি 2জন ডেলিভারি ম্যান প্রাথমিকভাবে শুরু করা হয় ঢাকা মেট্রোর জন্য, এগরে তো আর সাইকেল বা মোটর সাইকেল দেওয়া লাগতেছে না, এটা শর্তই তো থাকবে এরকম যে এখানে ডেলিভারি ম্যান হইতে হলে তার বাইক থাকতে হবে বা সাইকেল থাকতে হবে, এক। দ্বিতীয়ত, তার ব্যাপারটা যদি এরকম হয় যে সে সেলসের অর্ডার যতগুলো ডেলিভারি দিবে, ওই ডেলিভারির সাথে যে পরিমাণ অ্যামাউন্টের প্রোডাক্ট সে ডেলিভারি দিল, সেই পরিমাণ অ্যামাউন্টের উপর একটা কমিশন তার নামে বরাদ্দ হয়ে যাবে। এরকম ফরম্যাট যদি হয়, তাইলে দেখেন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়তোবা খরচের ব্যাপারটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যায়। তো আমাকে কমরেড আশা করি বিষয়টা বিবেচনা করবেন। সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক পরিবেশটা আরও গতিশীল হবে, এবং মাঝখান থেকে যেই জিনিসটা হবে, ফ্রি অফ কস্ট ডেস্টিনির বিশাল মার্কেটিং হয়ে যাবে, বিশাল। ধরেন এই ডেস্টিনি 2000 লিমিটেড নামে, ডেস্টিনি 2000 লিমিটেড বা ডেস্টিনি এনএফসি লোগো টোগো দিয়ে একটা গেঞ্জি পরা, আর ধরেন পিছনে যেই ব্যাগে করে সে প্রোডাক্ট দিলে, আমাকে প্রোডাক্ট বেশিরভাগই তো ব্যাগে করে নেওয়া যায়। যেমন ধরেন যে ওই যে সাবান আছে, তেল আছে, এই হাবিজাবি যে ছোটো ছোটো যে 10 পয়েন্টের প্রোডাক্ট, এগুলো কিন্তু যে টিভি ফ্রিজ এসি এগুলো তো আর মাথা করে নেওয়া যাবে না, এগুলোর কথা কইতেছি না। 10 পয়েন্টে যে ছোটো মোটো যে প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো দিয়ে আমরা ডিস্ট্রিবিউটর করে অ্যাক্টিভ করতেছি, এটা হলে কি হবো, আমগো ঢাকা মেট্রোতে যে আইলসা ডিস্ট্রিবিউটর আছে, এগুলো 10 পয়েন্টের প্রোডাক্ট কিনা সিআইডি অ্যাক্টিভ করে লাগবে। তো এখন দেখেন এই 10 পয়েন্টের প্রোডাক্ট এগুলো কিন্তু ব্যাগে করে নেওয়া যায়। তো গেঞ্জির মধ্যে যদি ডেস্টিনির লোগো মোগো থাকে, আবার ধরেন যে এই ব্যাগের মধ্যে যদি ডেস্টিনির লোগো মোগো এই হাবিজাবি এগুলো যদি থাকে, তাহলে দেখেন ঢাকা শহরে এই ডেলিভারি ম্যানরা প্রোডাক্ট ডেলিভারির লেখা যেইখানেই যাইব, ওইখানেই সবার চোখের পড়বো ডেস্টিনি। তাহলে কি পরিমাণ মার্কেটিংটা হইব। এবং দেখেন সারা ঢাকায় এইরকম এই ডেলিভারি ম্যানরা সাইকেল নিয়ে যত জায়গায় প্রোডাক্ট ডেলিভারি দিতে যাইব, কত লক্ষ লক্ষ মানুষের চোখে পড়বো ডেস্টিনির নামটা, এবং কি পরিমাণ মার্কেটিং হইব, এবং কি পরিমাণ ভাইব উঠবো, এবং কি পরিমাণ ফ্রি অফ কস্টের একটা প্রচারণা হয়ে যাবে ডেস্টিনির। এটা আশা করি কমরেড আপনি বুঝতে পারতেছেন। তো এই ব্যাপারে আশা করি কমরেড আপনার একটা সদয় বিবেচনা আপনি করবেন, এবং এ ব্যাপারে আপনার আপনার মেধা সুলভ বিবেচনা সুলভ সিদ্ধান্ত আশা করি আপনি নেবেন। এই ক্ষেত্রে প্রাথমিকভাবে হয়তো বা এরকম 2টা দেওয়া যেতে পারে, ঢাকা উত্তরে একটা, দক্ষিণে একটা। এরপর আস্তে আস্তে যখন কাজের পরিবেশ বাড়তে থাকলো, অর্ডার বাড়তে থাকলো, তখন আরও ধরেন আরও 2জন নিয়োগ দিলেন। মানে প্রথমে 2জন ঢাকা উত্তর একজন, ঢাকা দক্ষিণ একজন। পরবর্তীতে কাজের পরিবেশ এবং অর্ডার আরও বাড়লে তখন ঢাকা উত্তরে 2জন, ঢাকা দক্ষিণে 2জন, এভাবে ঢাকা উত্তরে 3জন, দক্ষিণে 3জন। এভাবে একসময় আমাদের ঢাকার যে 10টা জোন, প্রশাসনিক জোন মেট্রোর, এই 10টা জোনে, মানে ওই যে ওয়ারি জোন, মোহাম্মদপুর জোন, তেজগাঁও জোন, রমনা জোন, মতিঝিল জোন, গুলশান জোন, উত্তরা জোন, এরকম জোন যেগুলো আছে, একসময় দেখা যাবে যে 10টা জোনে 10 জন ব্যক্তি আমাদের লাগবে। এবং একসময় এমন অর্ডার আসতে থাকবে, একসময় দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা থানায়, ওই 55টা থানার জন্যই 55 জন ডেলিভারি ম্যান লাগবে। ইট উইল টেক ফিউ টাইমস। কিন্তু শুরুটা যদি করা হয় 1জন বা 2জন দিয়া, তাহলে এই কনসেপ্টটার মাধ্যমে একদিকে প্রোডাক্ট ডেলিভারিটা সুনিশ্চিত হবে, স্মুথ হবে, ডিস্ট্রিবিউটররাও আরও অ্যাক্টিভ হবে, এনএফসি 10 পয়েন্টের কার্যক্রম আরও গতিশীল হবে, পাশাপাশি মার্কেটিংটা হবে জব্বর। সারা ঢাকায় এই গেঞ্জি পইরা বাইকের, মানে মোটরসাইকেল হোক বা বাইক হোক বা সাইকেল হোক, যেটাই হোক, ডেস্টিনির গেঞ্জি পইরা ডেস্টিনির লোগো লাগানো ব্যাগ লইয়া প্রোডাক্ট ডেলিভারি দিতেছে ডেলিভারি ম্যান, মানে কত লক্ষ লক্ষ মানুষের চোখে পড়বে বিষয়টা, এবং কি পরিমাণ পজিটিভ মার্কেটিং হবে আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। তো এনিওয়ে, এই ব্যাপারে একটা ধারণা বা একটা কনসেপ্ট আমরা শেয়ার করলাম, বাকিটা আমগো কমরেডের বিবেচনা। তো আমরা আমাদের কাজ চালিয়ে যেতেছি। যেহেতু স্টেটমেন্ট চালু হয়ে গেছে, আমাদের নতুন চ্যালেঞ্জ শুরু। স্টেটমেন্ট চালু হয়ে গেছে, আমাদের চ্যালেঞ্জ হলো এখন সেলসে নেমে যেতে হবে। আমি আগেই কইছি, সেল আছে আপনি হিরো নায়ক, সেল নাই আপনি কাশেম ভাই। তো আমরা কেউ যেন কাশেম ভাই না হই, সবাই যেন সেলসে থাকি। প্রতিদিন
আমাদের টার্গেট থাকবে অন্তত 10 পয়েন্টের জন্য হলেও যেন আমরা একটা পণ্য ক্রয় করি। 500 পয়েন্ট পারতেছেন না, ওকে ফাইন, 10 পয়েন্টের পণ্য সেল করেন। 10 পয়েন্ট পারতেছেন না, ওকে, যে কোনো ডেস্টিনি NFC পয়েন্টে যেয়া 10 টাকার, 20 টাকার, 50 টাকার জিনিস হলেও কেনাকাটা করেন। দ্যাটস ইট। আর পাশাপাশি মালিক পক্ষের কাছ থেকে ব্যবসায়িক পরিবেশ তৈরির ক্ষেত্রে আমরা অনেকগুলো পরিবেশই পাইছি। পাশাপাশি আজকে কয়েকটা কনসেপ্ট শেয়ার করলাম। একটা হলো মাসিক বাজার প্যাকেজ, মানে মান্থলি গ্রোসারি প্যাকেজ বা এরকম নামে যদি একটা প্যাকেজ আমাদেরকে দেওয়া হয়, এটা আমাদের নিজেদের প্রয়োজনেই প্রচুর টার্নওভার হবে। দ্বিতীয়ত, রমজান উপলক্ষে যদি আমাদেরকে একটা প্যাকেজ দেওয়া হয়, রমাদান ফুড প্যাকেজ, যেটা সামনে রমজান আসতেছে, তাহলে এটা তো আমরা একটা বিশাল সেলস ভলিউম ডেস্টিনিকে উপহার দিতে পারবো। আর এর বাইরে আমাদের ঢাকা শহরে ডেলিভারি ম্যানের যে কনসেপ্টটা শেয়ার করলাম, আশা করি আমগো কমরেড জনাব আশরাফুল আমিন এই ব্যাপারগুলো ওনার বিবেচনায় রাখবেন। এনিওয়ে, এবার আসি আমাদের পরবর্তী আলোচনায়। আজকে আমাদের কিন্তু জুম মিটিং, সাপ্তাহিক জুম মিটিং। কাকার জুম মিটিংয়ে এখন দেখি আর 1K মনে হয় না। ওই যে আগে কইতো আলহামদুলিল্লাহ 1K, আলহামদুলিল্লাহ 1K, তো কাকাই দেখি ইদানিং আর 1K আর ফেসবুকে দেয় না। তার মানে কাকার মনে হয় আর 1K হয় না। হইব কেমনে? ওখানে গেলে মানুষের টাকা দেয়, আর ডেস্টিনিতে আইলে মানুষে টাকা ইনকাম করে, অলরেডি ইনকাম করতেছে। দেখতেছেন না ম্যাচিং কমিশন যারা পাইছে, রেফারেল কমিশন যারা পাইছে। এই যে গতকালকে আমগো ওই যে বরিশালের লিডার আবুল বাসার ভাইয়ের ওয়াইফ, উনি কিন্তু ম্যাচিং করছে। আবুল বাসার ভাইয়ের এক পাশে হয়েছে, ওনার আর এক পাশে মনে হয় 2-1 দিনের মধ্যে হইব, উনিও ম্যাচিং করবো। এদিকে আমগো ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব সাইফুল আলম রতন, উনি ম্যাচিং করছে। আমাদের আরও অনেকেই ম্যাচিং, এমদাদ ভাই উনিও 2টা না 3টা ম্যাচিং করছে। তাহলে দেখেন অলরেডি ইনকাম চলতেছে, মানে পকেটে টাকা ঢুকতেছে। তো এখানে তো মানুষ এখন বেশি হইব, তো কাকার 1K কিন্তু আর হয় না। যাই হোক, আমাদের আজকের যে জুম মিটিংটা আছে, আপনারা এই জুম মিটিংয়ে সবাই উপস্থিত থাকবেন। আপডেট এবং সার্বিক বিষয়গুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন আশা করি। ব্যবসায়িক কার্যক্রম কিন্তু এখন চলছে। এখন এই জায়গাটায় ব্যবসায়িক পরিবেশ তৈরি করার জন্য আমাদের নিজেদেরও অ্যাক্টিভ হইতে হবে। পাশাপাশি ম্যানেজমেন্টের কাছেও আমরা আরও বেশ কিছু বিষয় আজকে প্রস্তাব রাখলাম। তো ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি লাল সালাম। কালকে ওই যে আপনারে আর এই হাইকোর্টের এই 173/22 রায় আপনার নিয়োগ অবৈধ, এই কথা কোয়ার সুযোগ আর এই বাটপারের গোষ্ঠী কিন্তু পাইব না। কালকে ওই যে একটা সিপা মায়ের দিছি, ওই যে কাকাই গেছিল বঙ্গভবনে, তো ওইটা লই একটা সিপা মায়ের দিছি, দেখছেন তো। তো এই বাটপারের গোষ্ঠী এখন আর আপনারা আর অবৈধ কোয়ার কোনো সুযোগ নাই, আর কইলেও ওই যে এবার খাইব ডলা। তো অতএব জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে জনাব মাইনুল ইসলাম চৌধুরী উনি চলে যাওয়ার পর, জনাব ফখরুদ্দিন আহমেদ দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে উনিও চলে যাওয়ার পর, তৃতীয় চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আপনি কিন্তু ডেস্টিনিকে স্টেটমেন্ট চালুর পর্যায় পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে লাল সালাম এবং কমরেড আপনার প্রতি অবিনম্র শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাই একটু পরে ফোন দিয়েন, এখন দিয়েন না। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনারেবল কমরেড, আমাদের তারুণ্যের আইকন, আমাদের দূরদর্শী লিডার, আমাদের ডেসপারেট ডেডিকেটেড লিডার, যিনি স্টেটমেন্ট জেনারেটের কাজটা পর্যন্ত দক্ষতার সাথে করতে সক্ষম হয়েছেন, আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, আপনারে লাল সালাম। গত 1 বছরে আপনার দূরদর্শী এবং বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে আপনি এই বাটপার গোষ্ঠীরে তাদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা কইরা যেভাবে আজকে ডেস্টিনি চালু কইরা দিছেন, আপনার এই দূরদর্শী এবং ডেডিকেটেড লিডারশিপের প্রতি, ভিশনারি লিডারশিপের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কমরেড আপনাকে আবারও লাল সালাম। পাশাপাশি আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আমাদের ব্যবসায়িক পরিবেশ তৈরির ক্ষেত্রে সহায়ক হইতে পারে, এই ব্যাপারগুলো তো আপনি বিবেচনা করবেন, আমরা এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি 12 জন যে শেয়ার হোল্ডার, আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন সহ যে 12 জন শেয়ার হোল্ডার, এই আমাদের বোর্ডের ভিতরে যেই বাটপারে যে দালাল যেগুলো আছে, এইগুলা ইনঅ্যাক্টিভ হওয়ার পরে যে 12 জন শেয়ার হোল্ডার আমাদের স্বার্থের কথা বিবেচনা করে, আমাদের কর্মসংস্থানের কথা বিবেচনা করে একত্রিত হয়েছেন, যেই 12 জন শেয়ার হোল্ডার একত্রিত হওয়ার মাধ্যমে ডেস্টিনি স্টেটমেন্ট চালুর ব্যাপারে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারছেন, সেই 12 জন শেয়ার হোল্ডারের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল 3 জন ফাউন্ডার ডিরেক্টর, জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন। আপনাদের প্রত্যেকের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আপনাদের 2018 সাল পরবর্তী সময় থেকে যেই আজকের এই পর্যায়ে আনার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভূমিকা আছে এবং আজকের এই স্টেটমেন্ট চালু এবং আজকের এই যে আমরা ইনকাম করতেছি এটার ক্ষেত্রে আপনাদের তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অতএব আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রয়াত মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার নিরলস প্রচেষ্টার মাধ্যমে 2018 পরবর্তী তলবি সভা হয়ে আজকের এই ডেস্টিনির এতদূর আসার ক্ষেত্রে ওনারও অবদান আছে। ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং আমাদের আজকের এই কর্মসংস্থান ফেরতের ক্ষেত্রে ওনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আল্লাহর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল যারা আমাদেরকে নিরলস সার্ভিস দিয়ে যাচ্ছেন, কাস্টমার সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই আছেন, ওয়াসিম ভাই, হিরো ভাই, আসাদ ভাই, সাইদ ভাই, এমদাদ ভাই সহ আরও যারা সিরিয়াসলি ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের প্রতিনিধিত্ব করছেন এবং ডেস্টিনির এই কার্যক্রমকে গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিস্ট্রিবিউটর প্যানেলকে গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, ওনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ক্যামেরার বাইরে থেকে যারা আমাদেরকে বিভিন্নভাবে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন, আপনাদের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে ইতিহাস লেখার মতো পর্যায় এবং ইতিহাস লেখার মতো ক্ষণ সবার জীবনে আসে না। আমাদের জীবনে এখন ইতিহাস লেখার ক্ষণ আসছে। সেই ইতিহাস লেখার ক্ষণ হলো ডেস্টিনিকে পুনর্জন্মের যে ইতিহাস, সেই ইতিহাস লেখার ক্ষণ আমাদের হাতে আসছে। এখন আমাদের সেল করতে হবে, এখন আমাদের ডিস্ট্রিবিউটরদের সাথে কমিউনিকেশন করতে হবে, ডিস্ট্রিবিউটরদেরকে ফোন কমিউনিকেশনের মাধ্যমে তাদের ডিন ভেরিফিকেশন করতে হবে, ডিন অ্যাক্টিভেশন করতে হবে, এনএফসি কার্ড করতে হবে, 10 পয়েন্টের কার্যক্রম বাড়াই দিতে হবে এবং পাশাপাশি 500 পয়েন্টের দিকে ধীরে ধীরে আমাদের মনোযোগ দিতে হবে এবং ডেস্টিনি রিলেটেড আলিস সেন্টার কেন্দ্রিক যে কোনো ব্যবসায়িক কার্যক্রমে, বিশেষ করে আজকের জুম মিটিং, এটাতে অংশগ্রহণ আমাদের সবার করতে হবে। শুক্রবারে যে আমাদের স্পেশাল সেমিনার, এই সেমিনারে সবার অংশগ্রহণ করতে হবে এবং এইভাবেই ঘাম, শ্রম এবং পরিশ্রমের কালি দিয়া আমরা ডেস্টিনির নতুন ইতিহাস রচনা করব ইনশাআল্লাহ। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছে। এখন ডেস্টিনির ব্যবসা শুরু হওয়ার পরে আমাদের এই সংগ্রাম এখন আরও বেশি পরিমাণে চলবে সেলসের মাধ্যমে, পণ্য বিপণনের মাধ্যমে। আমাদের এই সংগ্রাম চলছিল, আমাদের এই সংগ্রাম চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।